আসসালামু আলাইকুম প্রিয় সিলেট। মানে প্রথমত হলো, মানে আজকে ঢাকা থেকে যখন রওনা করি তখন এমনিতে দেখছিলাম যে সিলেটেও একই আবহাওয়া, ঢাকাও সকাল থেকে তুমুল বৃষ্টি। তো আমি আহ, খেয়াল করছিলাম যে আয়োজক তানজিল ভাই মানে কিছু বলেন কিনা, যে ভাই প্রোগ্রাম তো করতে পারবো কিনা। তো আমাদের টিম মেম্বাররাও সবাই বলছিল যে এরকম বৃষ্টি মধ্যে তো প্রোগ্রাম করা সম্ভব হবে না, তো যাবেন কিনা, নাকি আপনি বলবেন যে ভাই। তা আমার মনে হচ্ছিল যে 10 জনও যদি এসে এখানে দাঁড়াতে পারে, এই যে ধরেন আমি বা আমাদের যে টিম, আমাদের সাথে আপনাদের কাজটা কি, মানে আমরা তো জীবনে কাউরে এক পয়সার কোনো উপকার করতে পারি নাই, কাউরে একটা ফোন দিয়ে কোনো উপকার করা, কোনো অফিসে যাওয়া তো দূরের কথা। তো মানুষ যদি ভিজে 10 জন মানুষও দাঁড়াতে পারে, তাহলে আমাদের কাজ হলো সেই 10 জন না, একজনের জন্য হলেও দেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে যাওয়া, এটা আমাদের কাজ। আহ আমার বরং খুব লজ্জা লাগে, আমি কালকে ভাইকে টেক্সটে বলছিলাম তানজিল ভাইকে, যে এই যে আমার আসা যাওয়াকে কেন্দ্র করে ওনারা যে খরচটা করলেন, এটা আমার ভীষণ এই জন্য লজ্জা লাগে। ধরেন এই জুলাইয়ের মতো ঐতিহাসিক একটা ঘটনার পরে এমন কিছু ছেলে মেয়ে তো দরকারি, যারা নিজের খেয়ে নিজের পয়সায় সারা দেশের প্রত্যেকটা অলিতে গলিতে বন্দরে গ্রামে দৌড়ে বেড়াবে, ছুটে বেড়াবে মানুষকে ঐক্যবদ্ধ রাখবার জন্য। যে বিজয়ের প্রথম ধাপে আমরা উত্তীর্ণ হয়েছি সেটাকে চিরস্থায়ী রূপ দেওয়ার জন্য। কিন্তু বরং সেটা না করে এই আপনারা খুঁজে বেড়ান, তারপরে আপনারা আসা যাওয়ার ভাড়া দেন, এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জা। কারণ ওই সলভেন্সিটা এখন পর্যন্ত আমাদের হয় নাই, যাতে পুরো দেশ নিজেদের পয়সা ঘুরে যাতে আসতে পারি। যেহেতু আমরা একটা বড় লড়াই করি, সেখানে আমাদের খরচের দরকার হয়, এই জন্য আমি আসলে খুব লজ্জাই লাগে যে এই কাজগুলো তো আমাদের করবার কথা, আপনারা আয়োজন করবেন, আমরা নিজেরা ছুটে আসবো। আর প্রথমত আমি তানজিল ভাই এবং তার পুরো টিমকে অশেষ ধন্যবাদ জানাই। এখানে এসে আজকে প্রথম একটা নামের সার্থকতা আমার মনে পড়ছে, আপনারা জানেন কিনা, পৃথিবীতে আমাদের এই জুলাইকে বর্ষা বিপ্লব হিসেবে একটা ট্রেডমার্ক করা হয়েছে। এবং বর্ষা বিপ্লব যে প্রকৃত অর্থেই বর্ষা বিপ্লব, আমার খুব মনে আছে, এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করি। যেদিন সর্বপ্রথম আমরা ইনকিলাব মঞ্চের প্রোগ্রাম করি শাহবাগে, 13ই অগস্ট, আমার খুব তারিখটা মনে আছে, যে 5ই অগস্ট যখন হাসিনা পালালো, আমাদের জনতার বিজয় আসলো, তো আমি, আমাদের সেক্রেটারি আব্দুল্লাহ জাবের, আমরা সবাই যেহেতু একসাথে আন্দোলন করেছিলাম, আমাদের খুব তখন থেকে ফিল করছিলাম যে এখন এই ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পরে অভ্যুত্থানের শরিকরা বিভিন্নভাবে বিভাজিত হবে, কেউ কেউ স্যাবোটেজ করবার চেষ্টা করবে, এর ফাঁকে গণহত্যাকারীরা আবারও প্রতি বিপ্লব করবার চেষ্টা করবে, এটা তো সাধারণ। তা আমরা চেষ্টা করছিলাম যে বাংলাদেশপন্থী সমস্ত মানুষকে, জুলাই জজবায় অনুপ্রাণিত মানুষদেরকে একত্রিত করে রাখা দরকার। তা আমরা ভেবেছিলাম বিএনপি বা জামাত ইসলামী, যে বড় বড় দলগুলো, তারা শাহবাগে বা দেশের বিভিন্ন প্রান্তে তারা প্রতিদিন সাংস্কৃতিক প্রোগ্রামের মধ্য দিয়ে দেশত্ববোধক গান হবে, কবিতা হবে, মানুষকে একত্রিত রাখবার চেষ্টা করবেন। তো এই যে নতুন সরকার গঠন থেকে বিভিন্ন প্রক্রিয়ায় ব্যস্ত হওয়ার কারণে এইটা সম্ভব হয় নাই। এর মধ্যেই আমরা দেখলাম ইসকন বিভিন্ন ভাবে নেমে আসার চেষ্টা করছে, শাহবাগে হঠাৎ করে তারা হাজার হাজার মানুষ জড়ো হচ্ছে। তো আমরা কোনো আর অপেক্ষা না করে, আমার মনে আছে 12ই অগস্ট বিকেলে আমি একটা ফেসবুক ভিডিও দিয়েছিলাম 3 মিনিটের, যে আগামীকাল আমরা সকাল 11টায় শাহবাগ জাদুঘরের সামনে 3টে দাবি, যে গণহত্যাকারী হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে, এই গণহত্যায় যে সমস্ত আমলা এবং পুলিশ সরাসরি অংশ নিয়েছে তাদেরকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে, এবং গণহত্যাকারী আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল থেকে নিষিদ্ধ করতে হবে। এই 3 দাবিতে আমরা ঘোষণা করলাম যে আগামীকাল শাহবাগে ইনকিলাব মঞ্চ ঘোষণা করে আমরা দাঁড়াবো সকাল 11টায়। আমি আর জাবের আমাদের বাসায় ফজর পর্যন্ত প্ল্যাকার্ড লিখলাম, মনে আছে, রাত্রি 1টার সময় কাগজ কলম নিয়ে বাসায় ফিরলাম। তো ফজর পর্যন্ত প্ল্যাকার্ড লিখে ঘন্টাখানেক রেস্ট নিয়ে তারপরে যখন গেছি, গিয়ে থেকে 25 থেকে 30 জন লোক। তা আমরা অনেকক্ষণ দাঁড়ালাম। আমরা দাঁড়ানোর একটু পরেই দেখলাম ওখানে সংখ্যালঘু নামে যারা পলিটিক্স করতে চাচ্ছিল তাদের একটা গ্রুপ এসে ওখানে দাঁড়িয়েছে। তা আমরা খুবই ট্যাক্টফুলি, কোনো ধরনের সংঘর্ষ না হয় এটা আমরা করে, তা আমরা যখন ঘন্টাখানে দাঁড়ালাম তখন 30-35 জন লোক। এবার বললাম চলো শাহবাগ মোড়ে গিয়ে দাঁড়াই প্ল্যাকার্ড নিয়ে। তখন আমাদের ছোট ভাইয়েরা অনেকে খুব ইতস্তত বোধ করছিল যে 30-35 জন মানুষ দাঁড়াবো, মানুষ হাসবে না কি করবে, তোরা একটু একটু ইতস্তত বোধ করছিল। তো আমার একটা কথা খুব মনে আছে, যেটা এখন খুব রিলেট করতে পারি।
আমি বলেছিলাম যে দেখো, তোমরা 30 জন তো দূরের কথা, আমি জাবের আর আমাদের সাথে একজন, আমরা 3 জনও যদি হই, এই প্ল্যাকার্ড নিয়ে শাহবাগ সারাদিন দাঁড়াই থাকতে আমাদের বিন্দু মাত্র লজ্জা নাই। এর কারণ আমরা কতজন লোক দাঁড়ালাম এটা মোটেই গুরুত্বপূর্ণ নয়, সব থেকে গুরুত্বপূর্ণ হলো কোন দাবিতে আমরা কার পক্ষে কার বিপক্ষে দাঁড়ালাম। সুতরাং আমরা এই গণহত্যাকারীদের বিপক্ষে দাঁড়িয়েছি, আমরা মজলুমের পক্ষে বিচারের দাবি নিয়ে নেমেছি। এখানে যারা আসতে পারে না বা পারলো না, এটা তো তাদের লজ্জা, আমরা লজ্জিত হব কেন? এবং আমরা এটা বলবার পর যে চলো দাঁড়াই, আমাদের ছোট ভাইয়েরা দাঁড়ালো। আমার মনে আছে ঘন্টা 2 পর কোত্থেকে আসলো জানি না, দেখি শত শত মানুষ সেই বিচারের দাবিতে একত্র হয়ে শাহবাগ ভরে গেছে। এরপরে আমরা মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে গেছি এবং সেই দিনই ইনকিলাব মঞ্চ প্রথম আমরা অফিসিয়ালি জার্নিটা শুরু করেছি। এই কথাটা এই জন্য বললাম, এইরকম তুমুল বৃষ্টির পরে আমি তো যখন সিলেটে নামলাম তখনও দেখি তুমুল বৃষ্টি। তো আমাকে নিয়ে আয়োজক ভাইদের একটু বুঝতে পারছিলাম যে আমি একটু করি কিনা, যে এই বৃষ্টির মধ্যে যাব কি যাব না। তো আমি বরং ডেকে বলছিলাম যে ভাই, একটু আগে যখন তুমুল বৃষ্টি হচ্ছিল, যে আমার জন্য একটা লুঙ্গি আর একটা টি শার্টের ব্যবস্থা করেন, যেহেতু আমি রাতেই ফিরবো। আমি তো প্রস্তুতি ছিল না, এই জন্য নিয়ে আসি নাই। সবাই ভিজে যখন বক্তৃতা শুনবে, আমি তখন ছাতার নিচে দাঁড়ায় বক্তৃতা করবো, এটা আমার জন্য লজ্জা এবং অপমান। কারণ আমি এখানে আসার পরই দেখলাম একজন ভাই পুরো ভিজে আছে, তিনি এসে পরিচয় দিলেন যে তিনি জুলাইয়ের গুলের বিদ্ধ একজন যোদ্ধা, এবং ঘন্টার পরে ঘন্টা এখানে আমাদের জন্য দাঁড়িয়ে আছেন বৃষ্টিতে। একজন জুলাইয়ের বুলেট বিদ্ধ মানুষ যদি ঘন্টার পরে ঘন্টা বৃষ্টিতে ভিজে দাঁড়ায় থাকতে পারে, তাহলে আমরা কারা যে আমরা তার সাথে বৃষ্টিতে ভিজতে পারবো না? এইসব লাট বাহাদুরি ছেড়ে যতদিন না পর্যন্ত আমরা আমাদের ভাই বোনদের সাথে, যারা এই বৃষ্টির মধ্যে গত বছর কাদার মধ্যে গড়াগড়ি খেয়ে বুলেটের সামনে দাঁড়িয়ে এই সিলেটে সাংবাদিক পর্যন্ত শহীদ হয়ে গেছে, যতক্ষণ না পর্যন্ত ওই কাদার মধ্যে বসে ঘন্টার পরে ঘন্টা আমরা আন্দোলন করতে না পারবো, তাদের সাথে যতক্ষণ না চলতে পারবো, ততক্ষণ পর্যন্ত আসলে জুলাইয়ের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে না। এখন আমাদের তার একটা কারবার শুরু হয়েছে, আর্টিফিশিয়ালি একটু বৃষ্টিতে ভিজবো, একটুখানি কাদা ছুঁয়ে দিব, এরপরে গিয়ে রাত্রির একটা 5 স্টার হোটেলে ঘুমাই থাকবো। এইসব মুনাফিকি আমাদের মধ্য থেকে বন্ধ করতে হবে। আপনারা জানেন, আমরা আপনাদের সামনে আজকে প্রকাশ্যে বলি, অনেকে বুঝে অনেকে না বুঝে করেই বলে, আমাদেরকে ইনবক্স করেন, সামনে এসে বলেন গুরু, এরপরে বলেন আর কি কি জানো। আমি আপনাদেরকে টু বি অনেস্ট, আমারে যদি কেউ ভাই না বলে, আপনার গুরু আর একটা হলো লিডার। ভাই আমারে আপনারা ভাইয়ের বাইরে আরেকটু প্রায়োরিটি দিয়ে যদি কেউ গুরু ডাকেন অথবা লিডার ডাকেন, ফার্স্ট ইমপ্রেশনই আমি আপনার ব্ল্যাক লিস্টে রাখি, এটা মনে করবেন কোন ছাতার গুরু আর কোন ছাতার লিডার। এই নতুন বাংলাদেশ হইছে, এর মানে হইল আপনি কাউরে গালি দিলে, মানে আপনার পলিটিক্যাল যে অপোনেন্ট, তার জন্য আপনার নতুন শব্দ চয়ন করতে হবে। হাসিনা যেই শব্দে, যেই ভাষায় মানুষকে শুধু গালি দেয় নাই, ত্যাগ দিয়েছে, রাজাকার বলেছে। এই রাজাকার বলে তাকে শুধু হত্যাযজ্ঞই করা যায় নাই, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করার পরে তার লাশটা যখন চট্টগ্রামের রাউজানে গেছে, এই গুন্ডালিকের বদমাইশগুলো তার লাশের উপরে গিয়ে জুতো পিটা করছে, এবং সেই থেকে তারা জায়েজ করছে এই রাজাকার শব্দ দিয়া। আমি অবাক হই, আমাকে এখনো মিডিয়া জিজ্ঞেস করে আপনারা 32 নাম্বার ভাঙার সময় প্রতিবাদ করলেন নাই, আপনাদেরকে হাসি খুশি দেখা গেছে। ভাই 32 নাম্বার একটা বিল্ডিং, ইট ইজ নাথিং মোর দ্যান আ বিল্ডিং, এটা বিল্ডিং এর চেয়ে বেশি কিছু না। এটা কাবা চত্বর না, এটা মদিনা না, এটা গয়া কাশী না, এটা জেরুজালেম না, এটা শুধুই একজন মানুষ থেকেছেন একটা বিল্ডিং। আমি জিজ্ঞেস করলাম, এই 32-এর ব্যাপারে যাদের এত আবেগ, এত ভালোবাসা উছলে পড়ে, এটা তো একটা বিল্ডিং ভাঙছে, এখানে মানুষ মারে নাই। সালাউদ্দিন কাদের চৌধুরী ধরেও নেই, যদি তিনি এই গণহত্যার সাথে জড়িতও থাকতেন, তো এই আওয়ামী লীগের বুদ্ধিজীবীরাই তো এখন বলে একজন মানুষ মরে গেলে আর তার ব্যাপারে কিছু থাকে না। শেখ মুজিবুর রহমান মরে গেছেন, তাকে গালিগালাজ করেন কেন? রাইট? তাহলে সালাউদ্দিন কাদের চৌধুরী মরে যাবার পরে তার কবরে জুতো পেটা করাও হইল মুক্তিযুদ্ধের চেতনা। আর 32 নাম্বারের মতো একটা বিল্ডিং যেখানে গণহত্যার নেগেটিভ উৎপাদন করা হয়েছে,
সেইখানে কোনো প্রতিরোধ করা হইলে হইল হিংসা। এইসব পাঙ্গু বুদ্ধিজীবীটা আর চলবে না। বন্ধুরা আমার, আমাদের বিপ্লবীদের সমস্যা হইল সে যেটা করে এটা সাহস নিয়ে করতে পারে না। তারা ঢাকার 133 জন তথাকথিত বুদ্ধিজীবী ছাইনাকে ধরলেই তারপরে সে সেখান থেকে সরে আসে। আমি আপনাকে বলি, এই 32 আমরা কোনো বিল্ডিং ভাঙি নাই, আমরা মুজিববাদের মন্দির ভেঙেছি, আমরা ফ্যাসিবাদের উপাসনালয়ে আঘাত করেছি। এই ফ্যাসিবাদ, যেই ফ্যাসিবাদ গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, রোজাদার বোনকে আয়না করে ধর্ষণ করেছে, আমার বোনকে, মাইকেল চাকমা ভাইকে দিনের পরে দিন আয়না করে আটকে রেখে বাংলাদেশে তুমুল গণহত্যার ন্যারেটিভ নির্মাণ করেছে। সেইটা যদি কোনো মসজিদের নামে হয়, মন্দিরের নামে হয়, পেগোডার নামেও করা হয়, আমরা বাংলাদেশের মুসলমানরা সেই মসজিদকে ভেঙে দিতে কুণ্ঠাবোধ করব না। মসজিদ থেকে ইনসাফ কায়েম হবে। সুতরাং মুসলমানের নাম ব্যবহার করে যদি কেউ ওই ফ্যাসিবাদও করতে চায়, তার বিরুদ্ধে বাংলাদেশের মুসলমানরাই সবার আগে দাঁড়িয়েছিল এবং দাঁড়াবে ইনশাআল্লাহ। এখন আগামীকালকে এই বিভিন্ন চটকদার যাবে ওসমান হাদি মসজিদ ভাঙতে চাই, আমি এই নিয়ে কোনো উৎকণ্ঠিত হই না। যার 1 মিনিট সময় নাই বক্তৃতার মধ্যে ঢুইকা কথা শোনার, তারে আবার ব্যাখ্যা দিয়ে বোঝানোর মতো এতটুকু ভদ্রতা আমার মধ্যে নাই। আমার ইউনিভার্সিটির এক স্টুডেন্ট, আমি যেখানে পড়াই, ও আমার কয়েকদিন ধরে টেক্সট করে, স্যার আমি খুবই এমন অবস্থা আছে, আমি মরে যেতে চাই, আপনি একটু আমার কাউন্সিলিং করলে আমার মনে হয় ভালো লাগবে। আমি বললাম, তুমি কি ডিসিশন ফাইনাল যে তুমি মইরেই যাবা? বলে কেন? আমি বলি, তুমি মইরে যাবা যদি ডিসিশন ফাইনাল হয়, তাহলে প্লিজ আমার সময় নষ্ট করবে না, কারণ তোমার 1 ঘন্টা বুঝাইয়া শুধু শুধু আরেকজনের সময় নষ্ট না করি। আর যদি মনে করো মইরে যাওয়া প্রশ্ন না, তুমি বাঁচতেই চাও, তাইলে তোমার সাথে 2 ঘন্টা দিতেও আমার কোনো আপত্তি নাই। সুতরাং বন্ধুরা আমার, ইদানিং যারা হঠাৎ একটা অবস্থা দাঁড়াইছে দেখেন, আপনি যখনই প্রো বাংলাদেশ কোনো কথা বলবেন, এখন নতুন শুরু হয়েছে জামাতি। আপনি যদি আপনার মানে প্রথম প্রশ্ন, আমি এটা জামাত শিবিরের ভাইদেরকে বলতে চাই, শিবির যে কোনো সমস্যা না, ইভেন জামাতি হওয়াও যে কোনো সমস্যা না, এইটা তো জামাত শিবিরের ভাইদেরকেই প্রমাণ করতে হবে। কিন্তু তাদেরকে যখন কেউ আক্রমণ করে, তার আস্তে চুপচাপ থেকে যায়। তা আপনি এইটার কতদিন মানবেন? এখন কি হয়েছে, আমরা যখন জামাত মাজলুম হয়, সেইটার যখন বিপক্ষে দাঁড়াই, তখন আমাদের তো ট্যাগ তো আমরা কোনো ভয় পাই না। কিন্তু আমাদের কথা সোজা, যতক্ষণ বিএনপি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে থাকবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে থাকবে, ঐতিহাসিক অর্জন জুলাই সনদের পক্ষে, নির্বাচন করার পক্ষে থাকবে, নতুন বাংলাদেশে নতুন সংসদে বাকশালী সংবিধান ছুঁড়ে ফেলে, ফ্যাসিবাদী সংবিধান ছুঁড়ে ফেলে, যেই সংবিধান বেগম জিয়া ছুঁড়ে ফেলতে চেয়েছিলেন, নতুন বাংলাদেশে নতুন সংসদে যদি বিএনপি নতুন সংবিধান উপহার দিতে চায়, ততক্ষণ পর্যন্ত আমরা বিএনপির ডান হাতটা ধরে রাখবো ইনশাআল্লাহ। জামাতে ইসলাম যদি জুলাই সনদকে সম্মান করে নতুন রাজনীতি করতে চায়, তার সাথে জুলুম হলে আমরাও প্রতিরোধ করে তুলবো ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন গণ অধিকার পরিষদের নূর ভাই যখন আক্রান্ত হয়েছেন, তখন কে গণ অধিকার, কে জামাত, কে বিএনপি, কে এনসিপি, কে এবি পার্টি, এটা আমরা গণি নাই, আমরা সবাই মিলে হসপিটালে চলে গেছি। সুতরাং নতুন বাংলাদেশটা, আমি আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করেছে, আমি বিএনপি থেকে সকল দলকে একটা কথা বলেছি, আমাদের রাজনৈতিক ঝগড়া থাকবে, পলিটিক্যাল অপোনেন্ট থাকবে, কিন্তু আমি আমার রাজনৈতিক বিরোধী দলকে যে গালিটা দিব, সেই গালিটাও গণহত্যাকারী হাসিনার গালি হইতে পারবে না। হাসিনার ভাষায় গালি দিলে, হাসিনার ভাষায় ট্যাগ দিলে কি পরিণতি হয়, ইতিমধ্যে আমাদের শিক্ষা হওয়া উচিত। এখন সেই শিক্ষা না নিয়ে যদি আবার বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত জামাত থেকে আসলো, তাইলে কিন্তু আপনি আবারও বিপদে পড়বেন। আল্লাহর রাস্তে তওবা করেন ভাই, তওবা করার মধ্যে গ্লানি নাই, তওবা করার মধ্যে খারাপ কিছু নাই। আল্লাহ পর্যন্ত বলছেন মানুষকে ভুলের উপরে প্রতিষ্ঠিত রাখা হয়েছে, আর মানুষ যখন তওবা করবে তখনই সে ফেরেশতার থেকে উত্তম হয়। এর মানে শয়তান আর মানুষের পার্থক্য হইল, শয়তান তার ভুল নিয়ে গর্ব করে, আর মানুষ অনুতপ্ত হয়ে তওবা করে। এই তওবার রাজনীতি আমাদেরকে হাবিবজি হুজুর বলেছিলেন
বহু আগে বলেছিলেন যে তওবার রাজনীতিতে ফেরো। আমরাও বলতে চাই, দেখেন যারা মিডিয়ায় ঘন্টার পরে ঘন্টা কথা বলে, ভাই এই যে আমি কথা বলি, আমি কি ফেরেশতা? আমার কি ভুল হবে না? কিন্তু আমার কাজ কি? আমার ভুলটা আপনি ধরে দেওয়ার সাথে সাথে যেন আমি মাপ চাইতে পারি। কিন্তু এবং গতকালকে আমি একটা টক শোতে বলেছি, এই তরুণ প্রজন্মের শক্তিটা কোথায় জানেন? আমাকে আপনারা এত ভালোবাসেন, আগামীকালকে আল্লাহ না করুক, দোয়া করেন আমি এই আকাম কুকামের মধ্যে না যাই। যদি কোনো নারীর সাথেও আমার একটা অন্তরঙ্গ ভিডিও আপনারা দেখেন, এরপর তো আপনারা মনে কষ্ট পাবেন যে পোলারে ভালো মনে করছি, কেউ এই আকাম কুকামের মধ্যে গেছে। আমি জাস্টিফিকেশন না দিয়া আমি যদি এই যে প্রকাশ্যে বলি ভাই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেছিলাম, মাপ চাই আর যাবো না, তরুণ প্রজন্মের স্পিরিট হলে তারা মাফ করে দিবে। আমি যদি ভুলে কোনো কাজ করে ফেলি, আমি ভুল স্বীকার করে আমি অ্যাপোলজি চাইলে তারা মাফ করে দিবে। সেটা না করে যদি আমি দর্শন বদলাতে চাই, নতুন ন্যারেটিভ সেটার পক্ষে উৎপাদন করতে চাই, এইসব জিনিস তরুণ প্রজন্ম পছন্দ করে না। এই কথাগুলো বললাম, আমাদের অনেক কথা আমাদের মুরব্বীরাও শোনেন আমাদের বক্তৃতা। প্লিজ আপনারা আমার সেদিনকে টকশোতে এক বড় ভাই বললো আলোচনার মধ্যে, দেখো আদি তুমি যদি ওই সবাই এরকম করে ধরো, তোমার সাথে টকশোতে কেউ আসতে চায়। আমার একটা টিভির হেড অফ নিউজ ফোন করে বললো, ভাই আপনার সাথে তো কেউ আসতে চাইতেছে না, আপনি একটু ছাইরে ছাইরে ধরেন। এখন এমন অবস্থা হইতে আমি ছাইরে ছাইরে ধরে দিতে আমি গাইজ ঘুমাইয়া টকশোর মধ্যে। এখন তারা মুরব্বী মানুষ, যা বলে প্রত্যেকটা ধরা দরকার। এখন ধরলে তো দেখি তার কোনো কথাই থাকে না। তো এই জন্য আমি বরং আপনাদের মাধ্যমে, সামনে যেহেতু নির্বাচন, দেশে খুবই ঝামেলা হবে, বড় দুইটা রাজনৈতিক দলকে একটা পরামর্শ দিতে চাই, বিএনপি এবং জামাত ইসলামী। কারণ বাংলাদেশ প্রশ্নে তাদের উভয়কেই আমরা পছন্দ করি। প্রশ্নটা হলো, যারে তারে মনে চাইলে টকশোতে পাঠাই না, আল্লাহর হস্তে প্লিজ। বিএনপি ঠিক করুক, জামাতে ইসলামী ঠিক করুক, আগামী ইলেকশন পর্যন্ত তাদের 20 জন 30 জন কারা প্রতিদিন টকশো করবে, তাদেরকে প্রয়োজনে 3 মাসের একটা কোচিং করানো হোক। কি বলবে, কোন পয়েন্টে উত্তর দিবে, এই ব্যাপারে তাদেরকে একটা, ভাই এখানে লজ্জা লাগে অনেকের যে কোচিং নিব। বিদেশে যারা রাষ্ট্রপতি পর্যন্ত নির্বাচন করেন, তারা পরবর্তী বক্তৃতাটা কি করবে, বিরাট পিআর টিম সেই স্ক্রিপ্ট রেডি করে দেয়, পিআর টিমের সামনে সেই স্ক্রিপ্ট তার বারবার ইন্টারভিউ দেওয়া লাগে। তো বিদেশে তাদের ইজ্জত হয় না, কিন্তু বাংলাদেশে বরং আমাদের এখন রাজনীতিবিদদের জিজ্ঞেস করা উচিত, আপনার স্ক্রিপ্ট লিখে দেওয়ার জন্য আপনার কোনো রিসার্চ সেল আছে? না থাকলে আপনার রাজনীতি বন্ধ করা উচিত। এই যে আমরা একটা ছোট্ট সংগঠন ইনকিলাব মঞ্চ, কিন্তু আমাদের কথাগুলো আপনারা হয়তো আমার সবাই সামনে দেখেন যে আমি কথাগুলো বলি, কিন্তু আপনাদেরকে একটা কথা বলি, টিম ইনকিলাব মঞ্চ যে এত বেশি টিম ওয়ার্ক করে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বাংলাদেশের কোন সংগঠন আমাদের মতো এত বেশি টিম ওয়ার্ক করতে পারে না। আমি শুধু ভয়েসটা দিই, কথাটা বলি, ইভেন কোন কথাটা বলবো এইটা পর্যন্ত কোনোদিন আমার একক সিদ্ধান্তে আসে না। আমাদের কোর টিমের 31 জন, এটার বাইরে আমাদের একটা আলহামদুলিল্লাহ দারুণ ডেডিকেটেড আমাদের একটা রিসার্চ উইং আছে, যেই ব্যাপারে আমরা সংবাদ সম্মেলন করব, কথা বলবো। আমাদের রিসার্চ উইং এর কাজ হইল ধুমধাম করে বসে এই সম্বন্ধে যত ডকুমেন্ট আছে গুগল করে নামাই ফেলা, গুগল স্কলার্স থেকে নামানো, তারপরে তারা সব নিয়ে বসে চূড়ান্ত ভাবে এরপর আমাদের সাথে বসে যে কোন ব্যাপারে আমরা কি মতামত দিব। দেখেন ভাই, অনেকেই তো কথা বলে, কিন্তু আমরা কেন কথা বললে অনেক দূর পর্যন্ত পৌঁছায়, এর কারণ আমরা আন্দাজে কথা বলি না। আমরা একটা ফেসবুক পোস্ট দেওয়ার আগেও সেটাকে ফ্যাক্ট চেক করি বারবার। এই কথাটা এই জন্য বললাম, আমরা যদি যোগ্যতার সাথে, সততা এবং সাহসের সাথে ছোট আওয়াজও দিতে পারি, ওই আওয়াজটাই আল্লাহ এত বেশি বরকত দেন যে ওটা একদম অনেক দূর পর্যন্ত পৌঁছে যায়। আর যদি আমাদের হোমওয়ার্ক না থাকে, রিসার্চ না থাকে, আমাদের বোঝাপড়া না থাকে, তাহলে 1 লক্ষ মানুষ মিলে আওয়াজও যদি দেই, সেই আওয়াজ কিন্তু বেশিক্ষণ টিকে থাকবে না। সুতরাং আমি আপনাদেরকে বিনীত অনুরোধ, ভাইয়েরা, এই বৃষ্টির মধ্যে আপনারা লম্বা সময় ধরে থাকলেন, আমি মনে করি ভবিষ্যতের যে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশ তো এখন আমরা বানাতে পারি না, কিন্তু এর সফরটা তো শুরু হলো। একদিন না একদিন একটা ইনসাফের বাংলাদেশ তৈরি হওয়ারই কথা, হবে ইনশাআল্লাহ। এখন সেইটা তো একটা সূচনা বিন্দু লাগবে। আমরা মনে করি ভবিষ্যতের যে ইনসাফের বাংলাদেশ হবে, বৈষম্য বিরোধী নতুন বাংলাদেশ হবে, তার সূচনা বিন্দু হলো আমাদের ঐতিহাসিক 2024। এই 24-এর যে সন্তানেরা আমরা দাঁড়িয়ে আছি, আরেকটা প্লিজ আমি রিকোয়েস্ট করে রাখি, আপনারা যারা সিনিয়র আমাকে শ্রদ্ধেয় বলেছেন, প্লিজ মাপ চাই। আমরা, আমার চেয়ে যারা একটু বয়সে বড়, আমি আপনাদের সন্তান, আমি এই জুলাইয়ের সন্তান, আর বাকি সবার ভাই। আমার নামটা ঘোষণার আগে এটা আপনাদের প্রতি হাম্বল রিকোয়েস্ট, দেখানোর জন্য না,
শুধু ইনকিলাব মঞ্চের ওসমান হাদি এই কথাটুকুন বলবেন, এর আগে আর কোনো পরিচয় দিবেন না। এই নামটাই আমাদের জন্য গর্ব। আমার যখন দেখি কেউ বলে যে ইনকিলাবের হাদি যায়, বিশ্বাস করেন আমার বুকটা ভালোবাসা, আমার বুকটা অনেক ফুলে যায় যে মানুষ আমাকে আমার নামে চেনে, আমাদের ইনকিলাব মঞ্চের নামে চেনে। সুতরাং এই যেসব পরিচয় আগে নামে, এখন আমাদের পুরাতন রাজনীতি বাদ দিতে হবে। তাহলে পুরাতন রাজনীতি কি কি? নিজের নামের আগে 6টা ডেজিগনেশন বন্ধ করতে হবে। পোস্টারের আগে গরিবের বন্ধু। আমি যদি পোস্টার করি তাহলে আমি লিখতে চাই আমি বড় লোকের বন্ধু হইতে চাই। আরে ভাই, গরিবের বন্ধু হইলে গরিব ভাই কি আমার পয়সা দিতে পারবে? আর যে গরিবের বন্ধু লাগে সে কি গরিবের বন্ধু? বরং গরিবেরও বন্ধু হওয়া লাগবে। আমি যদি বড় লোকের বন্ধু হইতে চাই তাহলে সুবিধা হইলো বড় লোকেরা আমার কিছু পয়সা দিলে ওই পয়সাটা আমি গরিবের জন্য খরচ করতে পারি। তবে গরিবের বন্ধু হওয়া লাগবে কেন? মানে গরিবের জন্য কাজ করতে হইলে আমার গরিবেরই বন্ধু হওয়ার দরকার নাই। বন্ধু হবো একজনের, ইনসাফের বন্ধু। আমরা যদি ইনসাফের বন্ধু হইতে পারি তাহলে কে গরিব কে ধনী, কেন একজন মানুষ বড় লোক হইলে তার সাথে জুলুম করা যাবে? এটা কেমন কথা? এইটা বাংলাদেশে আর একটা আইডিয়া। মানে আমরা 500 জন গরিব মিল্লা একজন বড় লোকের বিরুদ্ধে বলবো, সেটা জুলুম হইলেও জাস্টিফাইড তো হইতে পারে না ভাই। জুলুম তো জুলুমই, সেটা বড় লোকে করলেও জুলুম, সেটা গরিবী করলেও জুলুম, সেটা পুরুষে করলেও জুলুম, সেটা নারীর করলেও জুলুম। আমারে যমুনা টিভিতে জিজ্ঞেস করলো, একজন বয়োবৃদ্ধ শিক্ষককে এরকম গালিগালাজ করা হলো, আপনি এটা কিভাবে দেখলেন? আমি বললাম, নাম্বার 1, বয়োবৃদ্ধের গালিগালাজ করা যাবে না। এর মানে একজন তরুণকে গালিগালাজ করা যাবে? বলে না, কাউরে যাওয়া যাবে না। তাহলে বললাম, আপনি বয়োবৃদ্ধ বললেন কেন? এরপর বললো একজন শিক্ষককে। আমি বললাম, এর মানে শিক্ষককে অসম্মান করা যাবে না, কিন্তু যদি শিক্ষক নন একজন রিক্সাওয়ালারও সম্মান করা যাবে? বলে না, তাহলে কাউরে করা যাবে না। তাহলে আমি এসব হাঙ্গি ভাঙ্গি কথা বলেন কেন? মানে করছে চুরি, করছে ভোট ডাকাতি, বিনা ভোটে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, খুন করছে, আয়নাঘর করছে, তার সহযোগী ছিল। এখন মানুষ জনরোষে তারে ধৈর্য একদিন জুতার মালা পরাই দিছে। শিরোনাম হয়েছে কি? মুক্তিযোদ্ধারে ধৈর্য জুতার মালা পরাই দিছে। এই স্টুপিড গুলোরে কেউ বলে না ও যখন বিনা ভোটে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, ধর্ষণ করছে, ভোট ডাকাতি করছে, তখন কেন বলো না যে বিনা ভোটে মন্ত্রী হইলেন মহান মুক্তিযোদ্ধা? এর মানে যখন বিনা ভোটে চুরি করে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তখন হয়েছে আওয়ামী লীগের নেতা। আর যখন গণপ্রতিরোধের শিকার হয়েছে তখন হয়ে গেছে মুক্তিযোদ্ধা। এইসব ফাইজলামি বাংলাদেশের মানুষের পছন্দ করে না। এখন এই কথার পরের কথাই হইল, ভাই, মুক্তিযুদ্ধের চেতনা করতে করতে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে, সামনে যদি কেউ 24-এর চেতনা করতে করতে মানুষের মানবিক মর্যাদা ভুলুণ্ঠিত করে, তার পরিণতিও কিন্তু একই হবে। চেতনা বাণিজ্য মানুষ পছন্দ করে না। আমার গতকালকে জিজ্ঞেস করছে, তাহলে মানুষ এখন কি চায়? আমাকে জিটিভিতে জেসিনাপা বললো, তাহলে আপনি বললেন চেতনা পছন্দ করে না, তাহলে 24? আমি বললাম, হ্যাঁ, 24কেও যদি কচলাতে কচলাতে ওই অবস্থা না, তাহলে লেবুর মতো দিতে হয়ে যাবে। তাহলে এখন মানুষ চায় কি? ভাই, চায় ছেলেটা মুক্তিযুদ্ধ করেছে নাকি জুড়াই করেছে, এইটা তার প্রশ্ন না। প্রশ্ন হলো, এই ছেলেটা চুরি করে নাকি চুরি করে না, এই ছেলেটা ডাকাতি করে নাকি করে না, এই ছেলেটা কি সোশ্যাল ওয়েলফেয়ার করে, সমাজ কল্যাণমূলক কাজ করে নাকি ছেঁচড়ামি করে। সুতরাং যেই ছেলেটা যেই মেয়েটা ভালো কাজ করে, মানুষের পক্ষে দাঁড়ায়, চুরি করে না, বাটপারি করে না, টেন্ডার বাণিজ্য করে না, ওর চেতনা যাই হোক, ওর কাজের কারণে মানুষ ওকে ভালোবাসবে। আর আপনি যতই মুক্তিযুদ্ধ বেচেন, জুলাই বেচেন, এই মেয়েকে যদি টেন্ডার বাণিজ্য করেন, পোস্টিং বাণিজ্য করেন, তাহলে আপনার থেকে মানুষ থুতুও ফেলবে না। এই লাইসেন্স আমি আমার যত দিতে পারবো তত দেশের উপকার হবে। সুতরাং আপনাদেরকে আমি একটা কথা ভাইয়েরা বলতে চাই, আজকে সিলেটে আপনারা যারা এই শাহজালালের পূর্ণভূমি, আপনার খুব মনে আছে ছোটবেলায় যে বিএনপি সম্ভবত সর্বশেষ ইলেকশন ক্যাম্পেইন শুরু করলো, বেগম জিয়া সবসময় শাহজালালের মাজার জিয়ারত করে তারপরে নির্বাচনী ক্যাম্পেইন শুরু করতেন। নতুন এক ধরনের বিএনপি গজানোর চেষ্টা করতেছে, যারা জিয়াউর রহমানের চেয়েও বেশি বিএনপি, যারা বেগম জিয়ার চেয়েও বেশি বিএনপি, একটা ইসলামোফোবিক বিএনপি করার চেষ্টা করতেছে। এই চেষ্টাকে যদি অব্যাহত রাখতে দেওয়া হয়, ভাইরা, বিএনপির অনেক সমস্যা আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত বিএনপির মধ্যে শহীদ জিয়ার রক্ত আছে, বেগম জিয়ার স্পর্শ আছে, এই বিএনপি যদি দিল্লির কাছে গিয়া প্রতিদিন 10 ঘন্টা করে দাঁড়াই থেকেও পরীক্ষা দেয়, আওয়ামী লীগের চেয়ে আমরা তোমার ভালো দাস হব, পরীক্ষা নাও, মনে রাখেন, জিয়াউর রহমানের রক্ত
দিল্লির কাছে দাসত্ব পরীক্ষা দিয়ে কোনোদিন আওয়ামী লীগের ফেল মারতে পারবে না। সুতরাং তোমার মধ্যে যেহেতু থিয়ারি রক্ত, তাহলে ওই পরীক্ষা না দিয়া জনগণের ভাষায় যেরকম ছিল সেইটাই থাকো। এখন এইটা শুনলে জামাতের বাইরে অনেকে খুশি হয়, তারা মনে করে কি আমরাও যে 2-4 জন ফাঁকে ফাঁকে দিল্লির সাথে আলাপ চালাই, এইটা মনে হয় এই ফাঁকে মানুষ ভুলে গেছে। জামাতের বাইরে এটা মনে করেন না। বিএনপির বলি, কারণ বিএনপি তো সবচেয়ে বড় দল এবং সব থেকে মাজলুম। আপনাদের কিন্তু আপনারা যদি ওইটা পরীক্ষিত হয়, আপনারা তো ভাইসে দেবেন প্রথম ধাক্কায়। সুতরাং রাজনীতি একটাই, বাংলাদেশপন্থী রাজনীতি। আমরা যেরকম পিন্ডির জিঞ্জির ভেঙে এসেছি, দিল্লির জিঞ্জির ভেঙে এসেছি, এবার আমাদের কিবলা হবে মুসলমানদের ইবাদতের কিবলা মক্কা, আর রাজনীতির কিবলা হবে শুধুই ঢাকা। ঢাকার বাইরে আমাদের আর কোনো অভিগমন মুখ থাকতে পারবে না। বন্ধুরা, আমাদের অনেক বন্ধুরা দেখি 47 নিয়ে কথা বলতে লজ্জা পায়। এই সিলেটে এসে মনে পড়লো, এই যে আসাম, মাওলানা ভাসানী বলেছেন এই আসাম আমার, এই পশ্চিম বা এই কলকাতা আমার। আজ পর্যন্ত দ্বিজাতি তত্ত্ব বলে আর জিন্নাকে বলা হয় সে বাংলা ভাগ করছে। জিন্নাকে সেদেরকে বলেছে যদি তোমরা এই বিরাট বেঙ্গল প্রভিন্স নিয়ে স্বাধীন করতে পারো, করো, আমার আপত্তি নেই। এবং রাজি হওয়ার পরও সর্বশেষ পর্যন্ত নেহরুরা ভেটো দিয়ে এটা হইতে দেন না। আমরা যাদের কারণে আমাদের পশ্চিমবঙ্গ হারাইছি, আমাদের আসাম হারাইছি, ভাবেন আমাদেরকে সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস বইয়ে শেখানো হয় আরে আগেই তো ভালো ছিলাম। এই আগেই ভালো ছিলাম কিন্তু আজকের নতুন গল্প না, 47-এর গল্প। 47-এ দেখেন পাঠ্যপুস্তকে বারবার লেখা হয় দেশভাগ। কোন ছাতার দেশভাগ? এই শোনেন ভাইরা আমার, পাকিস্তান মহান মুক্তিযুদ্ধকে কি আমরা দেশভাগ বলি নাকি মুক্তিযুদ্ধ বলি? পাকিস্তানের কাছে কি এইটা মুক্তিযুদ্ধ নাকি তাদের কাছে দেশভাগ? ভাই, পাকিস্তানের হইছে দেশভাগ, বাংলাদেশের হইছে স্বাধীনতা। একইভাবে 47-এ ভারতের হইছে দেশভাগ, বাংলাদেশের হইছে স্বাধীনতা। অথচ অদ্ভুত ন্যারেটিভ কারে বলে দেখেন, ভারতের ভাষায় যেইটা দেশভাগ, এই স্বাধীনতার পরে 47-এর ঐতিহাসিক আজাদির পরে, যে আজাদির জন্য 190 বছর আমাদের পূর্বপুরুষ শুধু লড়াই করেন নাই, শত শত হাজার হাজার আমাদের পূর্বপুরুষ শহীদ হয়েছেন, কাছে কাছে তার লাশ ঝুলিয়ে রাখা হয়েছে ফাঁসি দিয়ে। সেই 190 বছরের দাসত্বের জিঞ্জির ভেঙে 47-এর যে স্বাধীনতা, আমাদেরকে স্বাধীনতা না শিখিয়ে শেখানো হইল দেশভাগ, পার্টিশন। মানে কি? স্পষ্ট ভাবে বলতে চাই, 47 না হইলে কোনদিন 71 হইতো না। 71 হইল আমার 47-এর সন্তান, আর আজকের 24 হইল আমার 71-এর সন্তান। নতুন একটা বাঙ্গ বুদ্ধিজীবীরা শুরু করছে 24-এর 71-কে মুখোমুখি করে। ভাইরা, 1971-এ মহান মুক্তিযুদ্ধে আপনাদের গ্লানি কেন যাবে? এই যে আমাদের কিছু ভাইদের থেকে গ্লানি, আপনি কেন বলতে পারেন না এই মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ হাইজ্যাক করছে, ভারত হাইজ্যাক করছে? করে আপনি বলেন তো, আওয়ামী লীগের কয়জন নেতা মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে? সব মুজিব বাহিনীর গুন্ডাগুলা কলকাতার হোটেলে খাইছে, ঘুমাইছে। দেশ স্বাধীন হয়েছে, এরপরে দেশে এসে মব সন্ত্রাস শুরু করছে। যেই অস্ত্রগুলো হাতে ছিল জমানা দিয়া প্রত্যেকটা এলাকায় যারা পরবর্তীতে রক্ষী বাহিনী করছে, চান্দাবাজি করছে। আপনি বরং বলেন মহান মুক্তিযুদ্ধ ছিল জনযুদ্ধ, যেই জনযুদ্ধে কৃষক জীবন দিছে, রিক্সাওয়ালা জীবন দিছে, ভ্যানওয়ালা জীবন দিছে। সেই মহান মুক্তিযুদ্ধের পর তার সমস্ত ফসল আওয়ামী লীগ এবং ভারত ব্যক্তিগত করে আমাদের হাত থেকে ছিনতাই করে নিয়েছে। মহান মুক্তিযুদ্ধের পরে আমরা আমাদের রাষ্ট্র বানাইতে পারি নাই, বৈষম্যবিহীন ইনসাফের রাষ্ট্র বানাইতে পারি নাই। সেই রাষ্ট্র আকাঙ্ক্ষা পূরণ না হওয়ার ফলে 24-এর মতো একটা গণহত্যা পর্যন্ত আওয়ামী লীগ চালাইতে পারছে এবং সফলভাবে চালাইতে পারছে। সেই যে রাষ্ট্র বানাইতে না পারার ব্যর্থতা, 2024-এ আমাদের তরুণরা সেই দিল্লির আধিপত্যবাদকে লাল কার্ড দেখিয়ে নতুন বাংলাদেশের জন্য, জুলাইয়ের জন্য জীবন দিয়ে দিয়েছে। এইবার আমরা সেই মহান 71-এর পরে মহান 24-এ ইনসাফের, দাবিদারি মুক্ত, দিল্লির দাসত্ব মুক্ত একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়বই গড়ব ইনশাআল্লাহ। সুতরাং তারা আমাদেরকে
আমাদেরকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড় করায়? কারা আমাদেরকে 47-এর বিপক্ষে দাঁড় করায়? আবারও বলতে চাই, আমরা 47-এর সন্তান, আমরা 71-এর সন্তান, আমরা 24-এর সন্তান। আমাদের শহীদ তুই আল্লাহ আজকে আমি আমার স্ত্রীকে বলে এসেছি, আপনাদেরকে আবারও বলি ভাইরা, আপনি আমি আজকে যাই, 10 বছর পরে যাই, একটা সময় সবাই মারা যাব, কিন্তু কিয়ামত যতদিন না পর্যন্ত হবে, বাংলাদেশ নামক জমিন এই ভূখণ্ডে থেকে থাকবেই থাকবে ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত এই জমিনটা থাকবে, ততদিন পর্যন্ত তার প্রতিবেশী, তার উপরে দখলদারিত্ব, আধিপত্যবাদ এবং আগ্রাসনও কিন্তু চালাতে থাকবে। আর যতদিন এই আগ্রাসন চলবে, ততদিন কোনো না কোনো আবরার তার বুকের রক্ত দিয়া দখলদারিত্বের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই শুরু করবে ইনশাআল্লাহ। 24-এ আমরা করেছি, যদি আধিপত্যবাদ আবার ফিরে আসে, আমরা যদি শহীদ হয়ে যাই, আমি আমার পরিবারকে বলেছি, আমার সন্তানের বয়স 7 মাস, আমাকে যদি আল্লাহ নিয়ে যায়, ওকে এই স্পিরিট দিয়ে বড় করতে হবে। ও বেঁচে থাকলে দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই করবে, আর নইলে দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই করতে করতেই শহীদ হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, এই লড়াইটা 6 মাস, 1 বছর, 10 বছরের নয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ আমাদেরকে 50টা বছর যদি হায়াতে রাখে, সেই 50 বছরের মধ্যে একটা শতভাগ স্বাধীন, সার্বভৌম, আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশ আমাদের পরবর্তী শতাব্দীর জন্য উপহার দিয়ে যেতে চাই। সুতরাং এই লড়াই অত্যন্ত কঠিন, অত্যন্ত দীর্ঘ, অত্যন্ত ক্লান্তিকর। আপনার একদিনই সমস্ত শক্তি হারায় ফেললে চলবে না। আজকে আমি চাইলে আপনার প্রচুর হাততালি দেবেন, এই কথা বলতে পারতাম, কিন্তু বন্ধুরা, হাততালি দেওয়ার কথা এখন আর বলবো না। এখন আমাদের দীর্ঘ প্রস্তুতির লড়াই নিতে হবে, লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। আমাদের শত্রুরা দ্বিগুণ, তিনগুণ, চতুর্গুণ শক্তি নিয়ে নামবেন, কিন্তু এই যুদ্ধ এমনই যুদ্ধ, যেই যুদ্ধে আমরা বিজয়ী হওয়ার বিকল্প আর কোনো পথ নাই। আমরা যুদ্ধ করতে থাকবো, আমরা শহীদ হয়ে যাব, আমরা হাসতে হাসতে আল্লাহর কাছে পৌঁছে যাব, আমাদের পরবর্তী প্রজন্মকে যুদ্ধের জন্য প্রস্তুত করে রেখে যাব। আর যতক্ষণ না পর্যন্ত আল্লাহ শাহাদাত কবুল করবেন, ততক্ষণ পর্যন্ত সাহসের সাথে, সহতার সাথে, দক্ষতা ও যোগ্যতার সাথে শত্রুদের বিষ্ঠাত উপড়ে ফেলার জন্য আমরা লড়াই করবই বন্ধুরা। শহীদ সিনওয়ারের কথা মনে পড়ে যায়, যখন তাকে চূড়ান্ত হত্যা করার জন্য শত্রুরা সামনে হুইল চেয়ারে বসে, শেষ মুহূর্তেও তিনি একটা কাঠের টুকরা শত্রুদের দিকে ছুঁড়ে মেরেছিলেন, তাতে শত্রু মারা যায় নাই। কিন্তু বন্ধুরা, এর মেসেজ হলো যে আজাদির সৈনিক, স্বাধীনতা সার্বভৌমত্বের সৈনিক, তার কোনো মৃত্যুর ভয় নাই, তার কোনো পরাজয় নাই। শেষ নিঃশ্বাস পর্যন্ত সে যা ছিল তাই নিয়ে প্রতিরোধ করে তুলেছে, এবং এই সাক্ষী নিয়েই আল্লাহর কাছে সে হাজিরা দিয়েছে। এটাই আমাদের জীবনের সব থেকে বড় সম্মান। সুতরাং বন্ধুরা, আপনারা দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নিন। আপনি প্রস্তুত হন, প্রতিদিন কমপক্ষে নতুন করে যে চাকরি করেন, ব্যাংকিং করেন, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ করেন, পেশাদারি হন, আমাদের নতুন লড়াই আমাদেরকে পড়তে হবে, পড়াশোনা করতে হবে। দুনিয়ায় এমন কোনো পেশা নাই যেই পেশার পরে অন্তত 1 ঘন্টা পড়া যায় না। বন্ধুরা, পড়াশোনা বাড়ানো ছাড়া, জানা বোঝা বাড়ানো ছাড়া এই দখলদারদের বিরুদ্ধে আমরা শুধুই স্লোগান দিয়ে লড়তে পারবো না। আমাদের প্রত্যেকটা পরিবারে একটা করে লাইব্রেরি বানায় ফেলতে হবে। আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে প্রতিদিন দখলদারিত্বের বিরুদ্ধে 10 মিনিট 20 মিনিট বই পড়ে শোনাতে হবে। আমাদের স্ত্রী, সন্তান, ভাই, বোন, আমার যে রিক্সাওয়ালা যার সাথে আমি অফিসে যাই, তার সাথেও আমার এই আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের গল্প করতে পারতে হবে। এই লড়াই যতদিন করব, যেদিন ব্যাংকার আক্রান্ত হবেন, যেদিন ইউনো অফিসার আক্রান্ত হবেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আক্রান্ত হবেন, তাকে বাঁচানোর জন্য সবার আগে, তার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আগে রিক্সাওয়ালা নেমে আসবেন, ভ্যানওয়ালা নেমে আসবেন, সবজিওয়ালা বুক চিতিয়ে লড়াই করবেন। সেই দিন এই বাংলাদেশে বৈষম্য বিরোধী ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা না করে আর কেউ আমাদের বিপ্লব চুরি করতে পারবে না ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আমি অনেক দীর্ঘ বক্তৃতা এই জন্য করলাম, যাতে অন্তত এখান থেকে 10 জন মানুষ ওয়াদা নিয়ে বের হতে পারেন।
আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আমার বোঝাপড়া, পড়াশোনা, জ্ঞান বুদ্ধি বাড়ানোর জন্য কমপক্ষে 1 ঘন্টা সময় দিব, এবং এটাই আমার বিপ্লব, এটাই আমার জিহাদ, এটাই আমার এখন সর্বোত্তম ইবাদত। এইটা করবার পর আমাদের সন্তানদেরকে, ভাই বোনদেরকে প্রস্তুত করব। বন্ধুরা, ফিলিস্তিন যেই লড়াইটা করছে দেখেন, একটা ঘাস পর্যন্ত সেই জমি নাই যে এই ঘাসটা ছিঁড়ে মা তার শিশুকে খাওয়াবেন। কোন দুনিয়ায় আছে ভাবেন? শুধু ত্রাণের খাবার সংগ্রহ করতে গিয়ে গত 3 মাসে খাবারের লাইনে দাঁড়াইয়া 2400-র অধিক নারী এবং শিশু নির্মম ভাবে শহীদ হয়েছে। এখন ফিলিস্তিনের শিশুদেরকে হত্যা করবার জন্য আর কোথাও পাওয়া যায় না। এই জন্য খাবারের ট্রাক পাঠানো হয় যাতে খাবার নিতে আসে। খাবারের লাইন ধরে দাঁড়ায় 50, 60, 70টা শিশু, সেখানে বোম্বিং করে মাটির সাথে গড়িয়ে দেওয়া হয়। বন্ধুরা, আরেকটা ওয়াদা করে যাই, আপনারা সিলেটের মানুষ, অন্য অঞ্চলের থেকে বড় লোক, আমার খুব লজ্জা হয় যখন আমরা একটু বেশি খেয়ে ফেলি। এই বাংলাদেশের মাটিতে এখনো বিয়েতে, কমিউনিটি সেন্টারে প্রোগ্রাম শেষে কতগুলো রোস্ট, পোলাও, টিকিয়া নষ্ট হয়, একটুখানি খেয়ে ফেলে দেয়। সেগুলো পরবর্তীতে আমি লজ্জায় মরে যাই। আপনারা দেখেন কিনা, ঢাকায় দেখি রাত্রি 1টায় 2টায় যখন প্রতিদিন বাসায় ফিরি, ডাস্টবিন থেকে খাবার তুলে খায়, এরকম বাচ্চা আমরা এখনো প্রতিদিনই দেখি। ভাই, আপনি কোন দেশের নাগরিক? আপনার কিসের ইবাদত যে এই দেশের একটা বাচ্চা এখনো ডাস্টবিনের খাবার তুলে খায়? সেইখানে আপনি আপনার বাসায় বিয়ের অনুষ্ঠানে রোস্ট, পোলাও, এই খাবারগুলো নষ্ট করতেছেন। যেই দুনিয়ায় গাজার শিশুদেরকে আল্লাহ সুন্দর বানাইছিল, এই দুনিয়ার অনেক সুন্দর চেহারা দিয়া, দুর্ভিক্ষে মাথা বড় হয়ে গেছে, দাঁত বের হয়ে গেছে, তাকানো যায় না, মা সুইসাইড করতেছে বাচ্চারে খাইতে না দিয়া। আপনি কিভাবে খাবার নষ্ট করেন ভাই? আপনাদের কাছে বিনীত অনুরোধ করি, এইখানে যারা উপস্থিত আছে চলেন ওয়াদা করি, বিয়ে হোক, যে কোনো অনুষ্ঠান হোক, 4টার বেশি আইটেম আপনি করবেন না। এটা আপনার আত্মীয়তার সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেলে আল্লাহর জন্য আপনি করে দেন। একটা মানুষ কি 20টা আইটেম খাইতে পারে? আপনি কিসের জন্য দেন ভাই? আপনি ঠিক 10 বার না 20 বার নেন, যতটুকু খাইতে পারবেন। আপনি স্ট্রিক্টলি বলে দেন, লাগে খাবার 20 বার নিবেন, কিন্তু নষ্ট করবেন না আল্লাহর ওয়াস্তে। এই খাবারের নষ্ট করলে আল্লাহর কাছে খালি জবাব দেওয়া লাগবে না। এই ফিলিস্তিনের বাচ্চাদের কাছে আপনি কি জবাব দিবেন? চক্ষু করে ভাবেন, আপনার শিশুটা, আপনার বাচ্চাটা খাবারের সন্ধান করতে গিয়া এমন ভাবে হাঁটতে ঘুরতে ঘুরে উড়ে গেছে, তার বাপ মা তারে কবর দিবে, হাড়গোড় খুঁজে পায় না। আমি ওয়াদা করতেছি, আমি আমার প্লেট থেকে আরো খাবার কমাবো, অপচয় করব না। প্লিজ ভাইয়েরা, আসেন একটা সামাজিক আন্দোলন গড়ে তুলি, যত খাইতে পারি খাবো, কিন্তু একটা দানা, একটা খাবার আমরা অপচয় করব না। আপনারা কেউ কি আছেন? ওয়াদা করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। বন্ধুরা আমার, আমাদের জিহাদটা শুধু এখন মিছিলের না। আমি আমার খাবারের প্লেট থেকে শুরু করে আপনাদের কাছে বলে রাখি, আমি ঢাকার বাইরে যত প্রোগ্রামে যাই, আমি একটা জিনিস স্ট্রিক্টলি মেনটেন করি, যারা আয়োজক তাদেরকে বলে দেই, আপনি 100 পদও করতে পারবেন, আমার সামনে আনতে পারবেন না। এই জায়গাটা আমি মনে করতেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা। তার প্রেস সেক্রেটারি একটা ইন্টারভিউ করেছিলেন, আমি ফার্স্ট ইয়ারে পড়তে পড়তে এটা আমি কান্না ভেঙে পড়েছিলাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি, উনি প্রচুর ঢাকার বাইরে সফর করতেন, প্রতি মাসে অন্তত অর্ধেক সময় ঢাকার বাইরে থাকতেন। ওনার প্রেস সেক্রেটারির কাজ ছিল প্রত্যেকটা ডিসিকে, যেহেতু উনি সার্কিট হাউসে থাকতেন, ডিসিকে ফোন করে বলতেন যে সার্কিট হাউসে প্রেসিডেন্ট থাকবেন, ভাতের বাইরে একটা সবজি, একটা মাছ বা গোশত, একটা ডাল, এর বাইরে একটা আইটেমও করা হলে প্রেসিডেন্ট আপনার ওখানে খাবেন না। আপনি ভাবেন, একটা সবজি, মাছ, ডাল আর সর্বোচ্চ একটা গোশত, মানে 4 আইটেম, এর চেয়ে একটা আইটেম বেশি হলে তিনি খাবেন না। পাবনা ঈশ্বরদীর রেল স্টেশন তখন লসে, উনি ঘুরতে গেছিলেন, গিয়ে দেখে অনেক আইটেম, রাগ করে লাঞ্চ না করে উনি হেলিকপ্টারে ঢাকা আইসা তারপরে লাঞ্চ করছেন, সেখানে খান নাই। আর আজকে আমরা রাষ্ট্রপতি তো দূরের কথা, এলাকার এমপি একটা মাদ্রাসা, স্কুল বা কলেজে ঘুরতে যায়, 101 আইটেমের কম দিলে তাইলে তার ইজ্জত থাকে না। একে অপরের সাথে প্রতিযোগিতা করে 100 আইটেম। ওরে ভাই,
জাহান্নামের মধ্যেও তো এত খাবার একসাথে দিলে আগুন দিয়ে পোড়াই দিতে পারবে না। আপনি কি করতেছেন এগুলো? একজন আপনি লিডার, আপনার সামনে এই কথার বাংলাদেশের আলেম ওলামাদেরকে বলি, বিয়াদবি নিবেন না, মানলে মারেন, অপরাধ নাই, গ্লানি নাই। এমনি যারা আওয়ামী লীগ বিএনপি করে তারা 100 পদ সামনে রাখে, ভিন্ন কথা। আমাদের এইখানে আলেমরা, আমি নিজে আলেম পরিবারের সন্তান, সুতরাং গালি দিলে আমার কোনো লস নেই। আপনারা যে ওয়াজ মাহফিল করতে যান, আপনার সামনে যে 30 পদ পেয়ে আপনি প্রতিবাদ করছেন, মাশাআল্লাহ, খাইতে খাইতে ব্যায়ামও করেন না, হাঁটাচলাও করেন না, জামা যেহেতু বড়, পায়জামায় রাবার লাগানো, খাইতে থাকেন আর বাড়তে থাকেন। উচিত ছিল আল্লাহর রাসূল এর সুন্নত হইল আমার নিজের পয়সা গিয়ে মাহফিল কইরে দিয়ে আসবো। মানুষ দাওয়াত দিয়ে নেয়, পয়সা খরচ করে, এইটাই তো বড় জিনিস। এখন আবার খাবারের 10 পদ মেনু, নিজে খাই আবার নিয়ে যায়। কিন্তু আপনার কেন প্রতিবাদ করেন না যে আমি আপনার ওখানে এই কয়টা আইটেমের বেশি খাবো না? আপনার যদি এমপিও খায়, আমার সামনে এত খাবার দিতে পারবেন না? আপনারা হলেন ওয়ারাসাতুল আম্বিয়া। আপনারা যদি প্রতিবাদ না করেন তাহলে প্রতিবাদ করবে কারা? আলেমের সামনে যদি 20 আইটেম দিয়ে ছবি তোলা যায়, তাইলে বিএনপি, জামাত, অন্যান্য দলের সামনে 100 আইটেম দেওয়া যাবে না কেন ভাই? সুতরাং বন্ধুরা, ভালো করে বাসবেন, হিসাব সোজা, যে মুখে যা বলো এবং কইরেও তাই দেখায়। যদি কেউ ভোট কেনার জন্য বলে আমি এর বেশি খাই না, এবং সত্যি যদি সে নাকাই থাকতে পারে, তার আমরা ভোট দিব। সে বিএনপি কেউ আরেকটা লাস্ট কথা বলে যাই, আগামী নির্বাচনে কেউ মার্কা দেইকে ভোট দিবেন না, দল দেইকে ভোট দিবেন না, ব্যক্তির যোগ্যতা দেইকে ভোট দিবেন। মানুষ যখন দল করে ইম্পর্টেন্ট না, সে মুখে যা বলে আসলেই তাই করে কিনা, তার ন্যূনতম কতটা সততা আছে, এইটা দেখে দেখে যদি আমরা পার্লামেন্টে লোক পাঠাইতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমাদের একটা সুন্দর পার্লামেন্ট হবে। বন্ধুরা, আমি যেহেতু দীর্ঘ কথা বললাম, এই জন্য বললাম যে এত কষ্ট করে যেহেতু ছিলেন, তারা আমার এই কষ্ট করে আসছে, তারা মনে না করে ওই যে কনসার্টে গান যদি কম গাইয়ে ছাইড়ে দেয়, তখন বলে টাকা দিলাম 10 লাখ, গান গাইলো 5টা। তো আমার কষ্ট সত্ত্বেও আমি দীর্ঘ কথা বললাম, আমার বেয়াদবি মাফ করবেন। আমি আমাদের টিম ইনকিলাব মঞ্চের জন্য আপনাদের কাছে শুধু এটুকুনি চাওয়া, আপনারা নামাজ পড়ে যখন নিজেদের জন্য দোয়া করেন, আমাদের নাম ধরে দোয়া করবেন। আল্লাহ যেন সামনের যে লড়াই, সেই লড়াইয়ের জন্য সততা, যোগ্যতা এবং দক্ষতার সাথে আল্লাহ আমাদেরকে